2024 সালের 5ই আগস্ট বাংলাদেশের জন্য ছিল একটি যুগসন্ধিক্ষণ মুহূর্ত। ওই দিন দীর্ঘ টানা 15 বছরের এক ফ্যাসিবাদী শাসনের পতন হয় এবং জনতার বিপ্লবী জোয়ারের পুলিশ, বিচার বিভাগ ও সিভিল প্রশাসন সহ পুরো রাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়ে। জুনে শুরু হওয়া কোটা বিরোধী সংস্কার আন্দোলন দ্রুতই সর্বগ্রাসী বিস্ফোরণে রূপ নেয় এবং কয়েক সপ্তাহের মধ্যেই পুরনো ফ্যাসিবাদী কাঠামোকে সম্পূর্ণভাবে ভেঙে ফেলে। ঘটনাটির আকস্মিকতা, বিপ্লবী শক্তি ও অন্যান্য সংশ্লিষ্ট পক্ষ সবাইকে বিস্মিত করে। এমনই এক ঘটনা ঘটেছিল 1971-এ, যখন পাকিস্তান সেনাবাহিনীর রেখে যাওয়া পূর্ব পাকিস্তানের ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশ আবির্ভূত হয়েছিল। বিপ্লবের সেই জোয়ার থেমে গেলে সামনে দেখা দেয় এক অস্থির বাস্তবতা। উত্তাল রাস্তাগুলো নিস্তব্ধ হতে না হতেই দেশের প্রশাসন ভেঙে পড়ে অচল অবস্থায়। সুযোগ গ্রহণের বদলে দ্রুত পরাজিত দলের রেখে যাওয়া শূন্যস্থান পূরণ করে পুরনো কাঠামোকেই আবারও জোড়া লাগানো হলো। পুলিশ, বিচার বিভাগ ও সিভিল প্রশাসন সবই দলীয় নিয়ন্ত্রণে চলে গেল। গুরুত্বপূর্ণ পদ হঠাৎ করে দখল করলো এবং জুলাই বিপ্লবের দোষীদেরকে শাস্তি দেওয়ার আগেই সরকারি নিয়ম ভেঙে দ্রুত পদোন্নতি ঘটতে থাকলো। আগের শাসক গোষ্ঠীর সম্পদ ও ব্যবসার হাত বদল হলো এবং বেআইনি চাঁদাবাজি চলতে থাকলো। দেশের সর্বত্র বিভিন্ন পোস্টারে শেখ মুজিব, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয়ের ছবির বদলে নতুন মুখগুলো শোভা পেতে লাগলো। মহাসড়ক ও প্রধান সড়কে নির্মিত বিভিন্ন তোরণে বিএনপি নেতৃবৃন্দের ছবি আমাদের স্পষ্টই বুঝিয়ে দিল যে পুরনো চর্চায় অব্যাহত থাকবে। পুরাতন শিকারীর দলকে একটি নতুন শিকারীর দল প্রতিস্থাপন করলো। বিপ্লবের অবক্ষয় শুরু হয় অন্তর্বর্তী সরকারের গঠন থেকেই। প্রেসিডেন্ট ও সেনাপ্রধানের তত্ত্বাবধানে আসিফ নজরুল ছাত্র নেতারা ও রাজনৈতিক দলের প্রতিনিধিরা সদস্য বাছাই করেন। নতুন দায়িত্ব পালনের যোগ্যতা আছে কি না সেটা বিবেচনা না করেই সবাই নিজ দলের লোক ঢুকোতে তৎপর হন। মোহাম্মদ ইউনূস, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ, এক প্রতীকী মুখ। তার নেতৃত্বে গঠিত হয় একটি অন্তর্বর্তী সরকার যার উপরে ভরসা রাখতে চায় জাতি, কিন্তু মাঠের বাস্তবতা অনেক কঠিন। এই এক অস্থির সময় যেখানে একদিকে আশা, অন্যদিকে ভয়, একদিকে পরিবর্তনের প্রতিশ্রুতি, অন্যদিকে রাষ্ট্রযন্ত্রের পুনর্গঠনের সংগ্রাম। বাংলাদেশ যেন তখন দাঁড়িয়ে এক নতুন শুরু আর এক পুরনো অনিশ্চয়তার মাঝখানে। কিন্তু বিপ্লবের পর শান্তি আসেনি। বাংলাদেশ এখন অস্থিরতার ভেতরে, যেন এক রূপান্তরিক সমাজ নিজেকে খুঁজছে নতুন করে। দেশ আজ 4টি শক্তিতে বিভক্ত। প্রথমত, মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার, যারা সংস্কার, জবাবদিহিতা আর আন্তর্জাতিক আস্থার পুনর্গঠনের চেষ্টা করছে। তাদের লক্ষ্য এক অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, কিন্তু প্রশাসনের ভেতর প্রতিরোধ আর ক্ষমতার পুরনো ছায়া তাদের প্রতিদিন চ্যালেঞ্জ জানাচ্ছে। দ্বিতীয় শক্তি, বিএনপি ও তার সমর্থকরা। তারা আন্দোলনের মিত্র হলেও এখন ক্ষমতার দাবিদার। দলটির বক্তব্য, এই বিপ্লব যদি গণতন্ত্রের নামে হয় তাহলে জনগণের ভোটেই পরবর্তী সরকার নির্ধারণ করতে হবে। তাদের নেতা তারেক রহমান বিদেশ থেকে বলছেন নির্বাচনই হবে জনগণের বিচার, কিন্তু তীব্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে বিএনপি ইউনূস সম্পর্কের ভেতরেও দেখা দিয়েছে শীতলতা। তৃতীয় শক্তি, সেনাবাহিনী। তারা প্রকাশ্যে রাজনীতিতে নেই, কিন্তু মাঠে ময়দানে সবচেয়ে সংগঠিত শক্তি তারাই। বিপ্লব থেকে পরবর্তী বিশৃঙ্খলায় তারা শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিয়েছে। তবু অনেক বিশ্লেষক মনে করেন তারা নেপথ্যে থেকে দেশের ভবিষ্যৎ রাজনীতির ভারসাম্য নির্ধারণ করছে। জনগণের চোখে তারা এখন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক, কিন্তু ইতিহাস বলছে সেনা শক্তি কখনো সম্পূর্ণ নিরপেক্ষ থাকে না। চতুর্থ শক্তি, ছাত্র নেতাদের নতুন গোষ্ঠী, যারা এই বিপ্লবের জন্ম দিয়েছে। তারা এখন ক্ষমতার পরবর্তী ধাপে নিজেদের অবস্থান খুঁজছে। নাগরিক পার্টি বা অন্যান্য তরুণ সংগঠন রাজনীতিতে প্রবেশ করছে, তবে তাদের অভিজ্ঞতার অভাব এবং বাস্তব রাজনীতির কাটাঝোঁক তাদের অগ্রযাত্রা কঠিন করে তুলেছে। তবুও জনগণের আশা এখনো তাদের দিকেই, কারণ পরিবর্তনের স্বপ্ন তারা প্রথম দেখিয়েছিল। এই 4 শক্তি একে অন্যের সঙ্গে প্রতিযোগিতায়, কখনো মুখোমুখি সংঘাতে, কখনো মৈত্রীতে। কেউ চায় দ্রুত নির্বাচন, কেউ চায় সময়, কেউ চায় সংস্কার, কেউ চায় পুনর্প্রতিষ্ঠান। ফলে গণতন্ত্রের পুনর্জন্মের পথ হয়ে উঠেছে কণ্টকময়। বাংলাদেশ যেন এখন দাঁড়িয়ে এক রাজনৈতিক দাবা খেলার মাঝখানে, যেখানে প্রতিটি চালই নির্ধারণ করতে পারে জাতির ভবিষ্যৎ। আর ইতিহাসের পরবর্তী অধ্যায়ের শিরোনাম, বাংলাদেশের ইতিহাসে যত পরিবর্তনই এসেছে
তার প্রতিটিতেই ছিল ছাত্র সমাজের ছায়া। 1952-র ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, প্রতিবারই তরুণরা রাজপথে নেমে লিখেছেন ইতিহাস। আর 2024 সালে সেই ধারাবাহিকতায় জন্ম নেয় আরও এক মহান জাগরণ, কোটা সংস্কার আন্দোলন। প্রথমে দাবি ছিল সহজ, চাকরিতে সমান সুযোগ, যোগ্যতার ভিত্তিতে নিয়োগ। কিন্তু ধীরে ধীরে এটি রূপ নেয় এক নতুন সমাজ, নতুন নেতৃত্বের ডাকে। ঢাকার রাজপথে শুরু হওয়া এই আন্দোলন অল্প সময়েই ছড়িয়ে পড়ে সারা দেশে। বিশ্ববিদ্যালয় থেকে গ্রামগঞ্জের তরুণদের হৃদয়ে। জুনের শেষ সপ্তাহে পুলিশি গুলিতে যখন শতাধিক ছাত্র নিহত হয়, তখন রক্তে ভেসে যায় শহরের রাস্তা। সেই রক্তে জন্ম নেয় নতুন প্রতিজ্ঞা, ছাত্রই শক্তি। এই স্লোগান আবার ফিরে আসে রাজপথে, যেন ইতিহাস নিজেকে পুনরাবৃত্তি করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শাহবাগ, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর থেকে প্রতিটি প্রান্তে যখন একটাই দৃশ্য, রাগে ক্ষোভে জেগে ওঠা জনসমুদ্র। তাদের চোখে ভয় নেই, আছে কেবল সংকল্প, আমরা বদলাবো দেশ। সরকারের দমন নীতি, ইন্টারনেট বন্ধ, ক্যাম্পাসে সেনা মোতায়েন, কিছুই থামাতে পারেনি এই তরুণ ঢেউকে। তারা জানতো এবার পিছু হটলে ইতিহাস আর তাদের ক্ষমা করবে না। এই আন্দোলনের মধ্যেই ছাত্রনেতারা হয়ে ওঠেন জাতির নতুন মুখপাত্র। তাদের বক্তব্য, তাদের সাহস দেশের সাধারণ মানুষকে নতুন আশা দেয়। কেউ কেউ তখনই বলেছিল, এরা শুধু ছাত্র নয়, এরা এক নতুন রাজনৈতিক প্রজন্ম। বিপ্লবের পর সেই ধারণাই সত্যি হলো। ছাত্রনেতারা কেউ বেছে নিলেন স্বাধীন আন্দোলনের পথ, কেউ আবার রাজনীতিতে প্রবেশ করলেন নাগরিক পার্টি গঠন করে। তাদের উদ্দেশ্য ছিল বিপ্লবের আদর্শকে বাস্তব রাজনীতিতে রূপ দেওয়া। কিন্তু অভিজ্ঞতার অভাব ও পুরনো দলগুলোর কৌশলে তাদের অগ্রযাত্রাটা কিছুটা থেমে গেল। তবুও ছাত্রশক্তি আজও বাংলাদেশের পরিবর্তনের মূল প্রতীক। তাদের ভেতরেই আছে নতুন নেতৃত্বের বীজ, যারা দেশকে একটি নতুন রাজনৈতিক মানচিত্রে নিয়ে যাবে। আজ যখন মানুষ রাজনীতির প্রতি ক্লান্ত, তখনই একটি তরুণরাই আবার মনে করিয়ে দিচ্ছে পরিবর্তন শুরু হয় নিচ থেকে। আর সেই নিচটাই হলো ক্যাম্পাস, ছাত্র সমাজ, তরুণ প্রজন্ম। বাংলাদেশের গ্রীষ্মকালীন বিপ্লব আমাদের শিখিয়েছে বন্দুক বা বল প্রয়োগ নয়, বরং শিক্ষিত, সচেতন, সংগঠিত তরুণ সমাজই পারে একটি জাতিকে তার ভবিষ্যতের পথে এগিয়ে নিতে। তাদের রক্তের দাগ এখনো মিশে আছে রাস্তায়, কিন্তু সেই দাগই আজ আমাদের আশা যে একদিন এই দেশ সত্যি বদলাবে। বিপ্লবের পর আমাদের রাজনীতি শুধু ঘরোয়া অস্থিরতায় সীমাবদ্ধ নেই। দেশের অভ্যন্তরীণ পরিবর্তনের ঢেউ পৌঁছে গেছে আন্তর্জাতিক মঞ্চেও। আজ বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে তিন দেশে, ভারত, চীন আর যুক্তরাষ্ট্র। ভারত দীর্ঘদিনের মৈত্রী সম্পর্ক এখন যেন এক নতুন পরীক্ষার মুখে। গত 15 বছর শেখ হাসিনার সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক ছিল ঘনিষ্ঠ, কিন্তু নতুন বাস্তবতায় সেই সমীকরণ বদলে যাচ্ছে। বাংলাদেশের জনগণ এখন প্রশ্ন তুলছে, ভারতের ভূমিকা কি ছিল, কেবল বন্ধু হিসেবে নাকি এক প্রভাবশালী অভিভাবকের মতো? ঢাকায় এখন সাধারণ মানুষ, বুদ্ধিজীবী, এমনকি তরুণ প্রজন্মও বলছে, আমরা বন্ধুত্ব চাই, প্রভাব না। এই জনমতের পরিবর্তন দিল্লিকে ভাবিয়ে তুলেছে। তারা বুঝেছে পুরনো নীতিতে আর কাজ হবে না। তাই ভারতের পররাষ্ট্রনীতি এখন নতুন ভারসাম্যর খোঁজে। একদিকে নিরাপত্তা ও সীমান্ত স্থিতিশীলতা, অন্যদিকে গণতান্ত্রিক সরকারের প্রতি সমর্থন বজায় রাখা। দিল্লির বার্তা স্পষ্ট, আমরা চাই বাংলাদেশে স্থিতিশীল গণতন্ত্র, যেখানে জনগণের সিদ্ধান্তই সর্বোচ্চ। এখন তারা চাইছে ইউনূস সরকারের সঙ্গে সম্পর্ক পুনর্গঠন করতে, তবে জনমতের দূরত্ব কমিয়ে আগের মতো প্রভাব বিস্তার নয়। চীন বিপ্লব পরবর্তী সময়ের সবচেয়ে বড় রাজনৈতিক বিজয় পেয়েছে চীন। মার্চ 2025 মোহাম্মদ ইউনূস বেইজিং সফরে যান। সেই সফরে সই হয় $2.1 বিলিয়ন এক বিশাল অর্থনৈতিক চুক্তি। এই চুক্তির আওতায় চীন বিনিয়োগ করবে বাংলাদেশের অবকাঠামো, শিল্পাঞ্চল ও স্বাস্থ্য খাতে। ঢাকা থেকে চট্টগ্রামে নতুন এক্সপ্রেসওয়েতে বন্দর সম্প্রসারণ, এমনকি নবায়নযোগ্য জ্বালানি প্রকল্পেও যুক্ত হচ্ছে চীনা কোম্পানিগুলো। বিশ্লেষকদের ভাষায় এটি শুধু অর্থনৈতিক নয়, বরং কৌশলগত উপস্থিতি। চীন এখন চায় বাংলাদেশের মাধ্যমে ভারত মহাসাগর অঞ্চলে নতুন এক প্রভাব বলয় গড়ে তুলতে। তবে এই অংশীদারিত্বের মধ্যেও প্রশ্ন আছে, বাংলাদেশ কি আবার এক নতুন নির্ভরতার ফাঁদে পড়ছে, নাকি এটি এক নতুন ভারসাম্যের সূচনা, যেখানে বাংলাদেশ নিজস্ব স্বার্থেই সিদ্ধান্ত নেবে কার সঙ্গে কতটা যাবে? যুক্তরাষ্ট্র একদিকে ওয়াশিংটন শুরু থেকেই বলছে বাংলাদেশে সংযম, অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও মানবাধিকারের নিশ্চয়তা চাই। যুক্তরাষ্ট্র বিপ্লবের সময় থেকেই মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে পরিস্থিতি।
তারা প্রকাশ্যে সমর্থন দেয়নি, কিন্তু পর্দার আড়ালে বিপ্লব থেকে পরবর্তী স্থিতিশীলতার রক্ষার কাজ করছে, বিশেষ করে জাতিসংঘ ও উন্নয়ন সংস্থাগুলোর মাধ্যমে। ওয়াশিংটনের নীতি পরিষ্কার, তারা গণতন্ত্রের পক্ষে, কিন্তু হঠাৎ কোনো শক্তির দিকে ঝুঁকতে চায় না। তারা চায় বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ সরকার, যেখানে কেউ একচ্ছত্র ক্ষমতায় না থাকে। বিশেষ করে যুক্তরাষ্ট্র এখন দেখছে বাংলাদেশ চীনের দিকে কত দূর এগোয় এবং ভারত সেই ভারসাম্য কিভাবে সামলায়। তিন পরাশক্তির এই ত্রিমুখী টানাপোড়েনে বাংলাদেশ যেন দাঁড়িয়ে আছে এক নতুন ভূ রাজনৈতিক খেলার বোর্ডে। একদিকে অর্থনৈতিক সুযোগ, অন্যদিকে কৌশলগত চাপ, একদিকে বন্ধুত্ব, অন্যদিকে প্রভাব প্রতিযোগিতা। এখন প্রশ্ন একটাই, বিপ্লবের যে স্বাধীনতা মানুষ অর্জন করেছে, বাংলাদেশকে এই স্বাধীনতাকে রক্ষা করতে পারবে এই বৈশ্বিক প্রভাবের মাঝেও? সময় দেবে তার উত্তর। 2025 সালের এই সময়টায় বাংলাদেশে দাঁড়িয়ে আছে এক নতুন ক্রসরোডে। একদিকে বিপ্লবের আদর্শ, স্বাধীনতা, ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার মর্যাদার দাবি, অন্যদিকে কঠিন রাজনৈতিক বাস্তবতা, ক্ষমতার লড়াই, প্রশাসনিক অনিশ্চয়তা আর বৈশ্বিক শক্তির প্রভাব। বিপ্লবের পর মানুষ ভেবেছিল সবকিছু হয়তো এক রাতেই বদলে যাবে, কিন্তু পরিবর্তন কখনো এক রাতের গল্প নয়। এটি এক দীর্ঘ সংগ্রামের পথ, যেখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে লুকিয়ে থাকে ইতিহাসের ছায়া। আজ বাংলাদেশকে ঘিরে আছে তিন মহাশক্তির কূটনৈতিক খেলা, ভারত, চীন ও যুক্তরাষ্ট্র। তিন দিক থেকেই আসছে বন্ধুত্বের বার্তা, কিন্তু প্রতিটি বন্ধুত্বের মধ্যেই আছে কৌশল, স্বার্থ আর প্রভাবের প্রশ্রয়। ভারত চায় দক্ষিণ এশিয়ায় তার প্রভাব বজায় থাকুক, চীন চায় বাণিজ্য ও অবকাঠামোর মাধ্যমে নতুন বন্ধন গড়ে তুলতে, আর যুক্তরাষ্ট্র চায় একটি মুক্ত ও গণতান্ত্রিক বাংলাদেশ, যেখানে মানবাধিকার ও সংযমই নীতির ভিত্তি। ঢাকা এখন যেন এক ভারসাম্যর খেলা খেলছে, যেখানে এক পা ভুল হলেই পুরনো কাঠামো ভেঙে পড়ার আশঙ্কা। যদি বাংলাদেশ নিজের কৌশলগত ভারসাম্য ধরে রাখতে পারে, তাহলে এই বিপ্লবই হতে পারে বাস্তবের গণতন্ত্রের নতুন অধ্যায়। কিন্তু যদি ক্ষমতার লোভে দুর্নীতি আর বিদেশি প্রভাব আবার শিকড় গাড়ে, তবে অরাজকতা ফিরতে সময় লাগবে না। 2024 সালের আগস্ট বিপ্লব কেবল একটি সরকারের পতন নয়, এটি এক প্রজন্মের জাগরণ। এটি সেই তরুণদের গল্প যারা রক্ত দিয়েও সত্যের পথে দাঁড়িয়েছে, যারা বলেছে আমরা আর ভয় পাবো না। তাদের চোখে ছিল আগুন, কিন্তু সেই আগুন ধ্বংসের নয়, নতুন আলো জ্বালানোর। এই বিপ্লবের মাধ্যমে জন্ম নিয়েছে এক নতুন রাষ্ট্রচিন্তা, যেখানে জবাবদিহিতা, মুক্ত চিন্তা আর ন্যায় বিচার হবে রাজনীতির নতুন মাপকাঠি। এটাই বাংলাদেশের ভবিষ্যতের আসল চ্যালেঞ্জ, এই ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া। আজ যখন তুমি রাস্তায় দাঁড়িয়ে ভাবছ দেশটা কোথায় যাচ্ছে, মনে রেখো প্রতিটি বিপ্লবের পর আসে পুনর্গঠনের সময়। এটা সবচেয়ে কঠিন, সবচেয়ে ধৈর্য আর জ্ঞানের পরীক্ষা নেওয়ার সময়। নেতৃত্ব গড়ে ওঠে এই সময়ই যারা ক্ষমতায় নয় দায়িত্বের কথা বলে, যারা বুঝতে পারে রাষ্ট্র শুধু আইন বা প্রতিষ্ঠান নয়, এটি হলো নৈতিকতার এক স্থাপত্য, যেখানে সরকারের শক্তি আসবে জনগণের আস্থা থেকে আর জনগণের কণ্ঠ হবে রাষ্ট্রের নীতি। একদিন ইতিহাস যখন ফিরে তাকাবে 2024 সালের দিকে, তখন হয়তো বলবে এটাই ছিল সেই মুহূর্ত যখন বাংলাদেশ আবার নিজের আত্মাকে খুঁজে পেয়েছিল। কারণ প্রতিটি জাতির জীবনে কিছু সময় আসে যখন পুরনো কাঠামো ভেঙে পড়ে আর নতুন স্বপ্ন জন্ম নেয়। আগস্ট বিপ্লব সেই সময়ের সূচনা, এখন সময় সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার।